আপনারা বসেন, পলিটিক্যাল পার্টিতে বসে একটা সিদ্ধান্তে আসেন। আমি নিশ্চিত রাউন্ড টেবিল করলে একটা করলে একটা সমাধান আসবেন। আর এখন হাই থট দিয়ে লাভ নাই। কনস্টিটিউশন চেঞ্জ করবেন, ওই আপার হাউস করবেন, কনস্টিটিউশনাল কাউন্সিল করবেন, এগুলো বলেন না এগুলা। উনি আসেন, আলী রিয়াজ সাহেব আমেরিকা থেকে, শুধু আমার বাংলাদেশের পালস তো বুঝেন না উনি। উনি তো আমেরিকা সিটিজেন। উনি এগুলো বললে হবে না তো। আপনারা সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে এনেন না। সেনাবাহিনী এবং সুপ্রিম কোর্ট এই দুটো জায়গাকে দয়া করে আলাদা করে রাখেন। এটাকে বলা হয় যে মিনস অফ লাস্ট রেজর্ট। এই দুটো যদি ধ্বংস হয়ে যায়, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। প্রধান উপদেষ্টার গভর্নমেন্টকে এটা বুঝতে হবে যে আর্মিকে এতদিন বাইরে রাখাটা ঠিক না। করিম সাহেব হোম সেক্রেটারি ছিলেন, ডিফেন্স মিনিস্ট্রিতে ছিলেন, সরি হোম মিনিস্ট্রিতে ছিলেন, ডিফেন্স মিনিস্ট্রি ছিলেন, উনি ফরেন এম্বাসিতে কাজ করেছেন। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। এগুলো এগুলো ছেলে খেলার ব্যাপার না। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটা দুর্ঘটনা ঘটে যাবে, তখন সামাল দিতে পারবেন না। রাজনীতিবিদরাই কিন্তু জনগণের পালসটা বুঝতে পারে, এটা মানতে হবে। হ্যাঁ, এখন রাজনীতিবিদ এখন অনেক নৈতিক অবক্ষয় হয়েছে, করাপশন বেড়ে গেছে। ওই নেতা সিলেকশনের টাকা দিতে হয়, কমিটিতে যাওয়ার জন্য টাকা দিতে হয়, নমিনেশন পাওয়ার জন্য টাকা দিতে, এগুলা ব্যাড কালচার। এগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে, এটাও রিফর্ম করা দরকার। আমাদের রিফর্ম কমিশন হয়েছে, এটাও একটা বড় রিফর্ম করতে হবে। ইলেকশন কমিশন এখানে করতে পারবে, ওইটা একটা বড় চ্যালেঞ্জ। আর বাট দেন আমি একটা প্রোগ্রাম থেকে আসলাম, ওদের কথা ছিল যে রিফর্ম করবো না ইলেকশন করব। দিস এ ভেরি, এই কোশ্চেনে তো কোনো আনসার নাই। তবে আমি যেটা মনে করি, ইলেকশনটাকে আননেসেসারিলি দেরি করা ঠিক হবে না। আমি কিন্তু শুধু ব্যবসায়িক সাইড থেকে কথা বলতেছি না, আমি জিও পলিটিক্যাল সাইড থেকে কথা বলতেছি। আপনার পারিপার্শ্বিক অবস্থা দেখে বলতেছি আমি এটা। ভারত আমাদের চারিপাশে আছে, চীন আছে, মায়ানমার আছে, রোহিঙ্গা প্রবলেম আছে, আমাদের ভিতরে অনেক এজেন্ট আছে, আমাদের মধ্যে গন্ডগোল লাগাই দিচ্ছে। আমাদের আভ্যন্তরীণ সমস্যা যেমন আছে, আমাদের কিন্তু ভবিষ্যতের সমস্যার চিন্তা করতে হবে। কাজে একটা যদি অঘটন কিছু ঘটে যায়, আর্মি কিন্তু পুলিশের কাজ করতেছে, আর্মি কিন্তু পুরোপুরি ট্রেনিং অবস্থায় নাই। আর্মিকে সবসময় পিস টাইমে আর্মিকে প্রচুর ট্রেনিং করতে হয়। ভালো ট্রেনিং করলে আর্মি ভালো যুদ্ধ করে দেয়। আর্মি হলো আপনার বহির শত্রু আক্রমণের জন্য, আর পুলিশ হলো ভিতরের জন্য। তো পুলিশের রিফর্ম করতে হবে, জুডিশিয়ারি রিফর্ম করতে হবে, ব্যুরোক্রেসি রিফর্ম করতে হবে, করে মিনিমাম যেটা লাগবে পলিটিক্যাল পার্টিস গুলো রিফর্ম করতে হবে, করে ইলেকশনটাকে আহ, আমি আমি পলিটিক্স, বিএনপি আওয়ামী লীগ বা অন্য কিছু আমি বুঝি না। আমি এজ এ নিউট্রাল, মানে অ্যানালিস্ট হিসেবে বা মানে বর্তমানে জনপ্রতিনিধি লাগবে, আপনি যেটা বলছেন যে ভোটের মাধ্যমে যদি। জনপ্রতিনিধি লাগবে। এই জন্য লাগবে, কমিশন যেটা বললেন যে ইনভেস্টমেন্ট তারাই করবে যখন দেখবে যে এই গভর্নমেন্টটা কন্টিনিউ করবে কিনা। পলিসি চেঞ্জ হলে ওরা আসবে না। ওরা ঠিক। দি মোমেন্ট যখনই পলিসি চেঞ্জ হবে, ওরা পলিসিটার আগামী 5 বছর কি থাকবে। এই যে মানে আমাদের একটা বিডার ঝুঁকি মনে চেয়ারম্যান করবে বিনিয়োগকারীরা। ঝুঁকি মেরে করবে না। হুম। আর ওই ইজ অফ বিজনেসের কথা বলতেছিলাম, বাংলাদেশের জানেন ইন্ডেক্স কত? আমি যত 2-3 বছর আগে যেটা আমি খেয়াল করেছিলাম, তখন 172টা দেশের মধ্যে আমাদের স্থান হলো 148। আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন করতে যান না কেন, খালি একটা জমি করতে যান না, রেজিস্ট্রেশন করতে যান, কত সময় লাগে? আমাদের ওয়েবসাইটগুলোতে দেখেন, সব জায়গাতে একই প্রবলেম। হ্যাঁ, গুড ইনিশিয়েটিভ, ভালো কথা। সুন্দর একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, ভালো কথা, অনেক ইনভেস্টর আসছে। বাট শেষ পর্যন্ত দেখা যাবে আপনার ওরা একটা ডিরেকশন চাবে, পলিসি কন্টিনিউয়াস চাবে। এটা পরিষদ যেটা বললেন, হুম। এটা খুবই ইম্পর্টেন্ট। সেইখানে কেউ ডিসেম্বরে বলতেছে, কেউ মার্চে বলতেছে, জুনে বলতেছে, বাট কোনো কারণে এটাকে বেশি দূরে করা ঠিক হবে না। এটা আমার ব্যক্তিগত মত, অ্যাবসলিউটলি ব্যক্তিগত মত। আমি রাজনীতির সাথে সংযুক্ত না, তবে আমি এইসব ব্যাপার চিন্তা করি। আমি দুটো সাইড থেকে, 3টা সাইড থেকে চিন্তা করতেছি। বিজনেসের থেকে চিন্তা করতেছি, ইন্টারনাল ইয়ের জন্য চিন্তা করছি, সিকিউরিটির জন্য চিন্তা করতেছি, এবং এক্সটার্নাল সিকিউরিটির জন্য আমি চিন্তা করতেছি। আপনারা মিনিমাম যেটা করার দরকার করেন, করে এটা ইলেকশন করতে দেন। আপনারা বসেন, পলিটিক্যাল পার্টিতে বসে একটা সিদ্ধান্তে আসেন। আমি নিশ্চিত রাউন্ড টেবিল করলে একটা সমাধান আসবেন। আর এখন হাই থট দিয়ে লাভ নাই। ওই কনস্টিটিউশন চেঞ্জ করবেন, ওই আপার হাউস করবেন, কনস্টিটিউশনাল কাউন্সিল করবেন, এগুলো বলেন না এগুলা। উনি আসেন, আলী রিয়াজ সাহেব আমেরিকা থেকে, শুধু আমার বাংলাদেশের পালস তো বুঝেন না উনি। উনি তো আমেরিকা সিটিজেন। উনি এগুলো বললে হবে না তো। আমরা এই দেশে 70 বছর আমি এই দেশে বাস করেছি। এই দেশে দুর্যোগের সময় ছিলাম আমি এখানে, সময় খারাপ সময় এখানে থেকেছি। আমি জানি এখানে, আমি পলিটিক্স না করতে পারি, কিন্তু বুঝি তো। আমি হুম। তো আমারও তো গ্রাম আছে, আমারও তো বাড়ি আছে, আমাদের ফ্যামিলি আছে, আমি তো এই রাষ্ট্রে বাস করি। কাজে এটাকে অহেতুক পিছানো ঠিক হবে না, না। তাহলে কি মিনিমাম আপনার মনে কিছু হয় যে রিফর্ম। সেনাপ্রধান যে উদ্বেগটা প্রকাশ করেছিলেন 25শে ফেব্রুয়ারিতে, সেটাই ঠিক যে উনি
উনি যে ইঙ্গিত করেছিলেন যে একটা সমস্যার মধ্যে পড়তে পারে, সার্বভৌমত্বের সমস্যায় পড়তে পারে বা এরকম কিছু উনি বলেছিলেন। বোধহয়, আমার কাছে যেটা মনে হয়, উনি চিন্তা করেছেন ওনার আর্মিটা এখন এক্সপোজ হয়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে 30-40 হাজার, একটা যায় ওয়েব যায়, আবার আরো 40 হাজার দিতে হয়। আর পুলিশের কাজ তো আর্মি করতে পারবে না। পুলিশের কাজ তো যথেষ্ট টেকনিক্যাল কাজ। এটা অনেক অনেক কিছু আছে। ওই করিম হোম সেক্রেটারি ছিলেন, উনি ভালো বুঝবে, ওনারই এটা সাবজেক্ট অ্যাকচুয়ালি। হুম পুলিশের হুম কাছে অনেক টেকনিক্যাল কাজ, কেস রেকর্ড করা, কেস পার্সু করা, ইনভেস্টিগেশন করা, চার্জশিট বানানো, ওটা কোর্টে নেওয়া, এগুলো অনেক ঝামেলা কাজ। আর্মি একটা কাজ না, আর্মি তখন আছে আমরা সহায়ক হিসেবে আছি, কিন্তু আর্মির প্রধান কাজ হচ্ছে ট্রেনিং করা, প্রফেশনালিজম জারি রাখা। ট্রেনিং কিন্তু অত্যন্ত কষ্টের কাজ। ট্রেনিং আমাদের অত্যন্ত কষ্টের কাজ, আমাদের অনেক কষ্ট করে ট্রেনিং করতে হয়, এখানে অনেক টাকা পয়সা খরচ হয়। ওইটা না করলে এই আর্মি যুদ্ধ করে দেবে না। যে কোনো আর্মি যখন ট্রেনিং এ ঢিলা হয়ে যায়, আপনাকে এক্সাম্পল দিই, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। 67 সালে যে যুদ্ধটা হয়েছিল না, এই যে ইজিপ্টে, মিডল ইস্টে, এটা এই প্যালেস্টাইন হুম নিয়ে যে যুদ্ধ হয়েছিল, চিন্তা, ওরা ট্রেনিং এত ঢিলাঢালা ছিল। মানে গ্রাউন্ডে যত এয়ারক্রাফট ছিল ইজিপ্টের, মানে প্রত্যেকটা এয়ারক্রাফটকে ইয়ে ইসরায়েল বোমা মেরে শোয়া দিয়েছে, একটা এয়ারক্রাফট উঠতে পারে না। তারপরে তারপরে তখন সিজ ফায়ারে যেতে হয়েছে, ওই 6 ডে ওয়ার যেটা হয়েছিল আর কি। ওই যে ট্রেনিং এর অভাব ছিল, ট্রেনিং এর অভাব থাকলে কিন্তু আর্মি ফেল করবে। আপনারা এটা করতে, সেনাবাহিনী প্রধান আমার আমার মনে হয় উনি এটাই চিন্তা করেছেন, হয়তো আরো অন্য কিছু বলেছে সেটা আমি ওই কন্ট্রোভার্সিতে আমি যাবো না, বাট আমি আর্মির ইন্টারেস্ট দেখবো, বিকজ আর্মির কাজ হলো দেশকে প্রতিরক্ষা দেওয়া। সিম্পল অ্যাজ দ্যাট, সিম্পল অ্যাজ দ্যাট। বহিঃশত্রুর বিরুদ্ধে আমি প্রতিরক্ষা দিতে হবে। আর আপনি বোধহয় ভারতে আরেকটা পয়েন্ট বললেন, হ্যাঁ ভারতে যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল তাতে বাংলাদেশে ট্রান্সশিপমেন্টে আমাদের কমার্স মিনিস্টার যেটা বললো যে এটা খুব একটা সমস্যা করবে না। আমার মনে হয় খুব যে সমস্যা করবে না সেটাও ঠিক না। আমাদের আরেকটা অল্টারনেটিভ আছে, ব্যাংককে আর রুট আছে। বাট ব্যাংককে তো আমরা বাই রুট নিতে পারি না। আমাদের ঢাকা থেকে বা যশোর থেকে আমরা যখন দিল্লি পর্যন্ত বা ক্যালকাটা পর্যন্ত নিই না, ওইটা বাই রুটের খরচটা অনেক কমে যায়। আর বাংলাদেশের ডাইরেক্ট ইউএস এর রুট নাই। এটা আমি আজকে দুজন ব্যবসায়ীদের সাথে আলাপ করতেছিলাম, না ওনার যথেষ্ট না ভালো ব্যবসায়িক, ওনারা বলেন যে খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে এটা, এই শিপমেন্টটা, মানে ফ্রম ঢাকা টু আমেরিকা, ওটা তো ডাইরেক্ট রুট নাই। তো দিল্লি দিয়ে বা ক্যালকাতা দিয়ে আমাদের অনেক, আমার কাছে একজন ব্যবসায়ী, আমার এখানে বাসায় থাকেন, উনি দিল্লি থেকে উনি এক্সপোর্ট করেন। ওটা কস্ট অফ, মানে অনেক বেড়ে যাবে, ট্রানজাকশন কস্ট অনেক বেড়ে যাবে। তো ওইটা একটা চিন্তার বিষয় আছে, বাট আই এম শিওর দে উইল ফাইন্ড আউট এ ওয়ে। নেক্সট থাইল্যান্ডে তো আমরা বাইরে ওটা নিতে পারবো না, কাজে খরচ ওরকম পড়ে যাবে, কাজে নিশ্চয়ই ক্ষতি হবে। বাট গভর্নমেন্ট হয়তো অন্য কিছু ভাবে এটাকে চিন্তা করবে, হয়তো ওই বায়ারদের আচ্ছা সাথে আপনার কাছে আহ, আমার একটা প্রশ্ন হুম, ছিল, আপনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে ভারত সেনাবাহিনীকে সবসময় আমাদের সেনাবাহিনীকে সবসময় দুর্বল করতে চায়, কিন্তু আমাদের সেনাবাহিনীর কিছু কিছু সেনাবাহিনী মানে কিছু কিছু ব্যক্তির ব্যাপারে অভিযোগ আছে, যে তারা ভারতের সাথে আঘাত করছে, করে প্রমোশন হয়েছে, এরকম একটা অভিযোগ আছে। তো সেই ক্ষেত্রে ভারতের মানে ভারতকে আমরা আরো সুযোগ দিয়ে দিলাম না যে আমাদেরকে মানে সেনাবাহিনীকে আরো দুর্বল করে ফেলার জন্য, বা আমরা এটাও মানে শুনেছি যে ভারতের সেনাপ্রধান যেটা বলেছেন যে আমাদের সেনাপ্রধানের সাথে টাইম টু টাইম ওনার একটা যোগাযোগ আছে। তো সেক্ষেত্রে আসলে আমরা মানে ভারতের সাথে কোনোভাবে সেনাবাহিনী আহ, যোগসূত্রটাকে আপনি কিভাবে দেখছেন? শুনুন, যোগসূত্র থাকতে অসুবিধা কি? এখন মিলিটারি ডিপ্লোমেসি বলে একটা কনসেপ্ট বের হয়েছে, মিলিটারি ডিপ্লোমেসি কিন্তু কাজ করে। এই যে মায়ানমারে যে আপনার হলো, আর্থকোয়েক হলো, যেটা ভূমিকম্প যেটা হলো, আমরা কিন্তু আর্মি C130 দিয়ে আমরা রিলিফ পাঠাইছি, নেভি শিপ দিয়ে পাঠাইছি। এটা কিন্তু খারাপ কি? দ্যাটস নাথিং রং। ন্যাশনাল লেভেল ডিপ্লোমেসি চলবে, মিলিটারি, বাট এটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এখানে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাদের কাজ হলো এটা আর কি। ওনার কাজ হলো এগুলো কোঅর্ডিনেট করা। নাথিং রং ইন দ্যাট। বাট হয়তো এখানে পলিটিক্যাল এলিমেন্ট যদি এসে যায়, সেটা আমি তো ভিতর খবর জানি না। আর উনি একটু বাড়ায় কথা বলছেন, সেনাপ্রধান এটা কথা, ওই যে ভারতীয় সেনাপ্রধান এতদূর কথা বলার দরকার নাই তার, এটা তো তার সাবজেক্ট না তো এটা। আমি যোগাযোগ রাখছি, তার বলার কি দরকার? যোগাযোগ থাকতে পারে যে আমরা আপনার ওখানে ট্রেনিং আমরা এই কয়টা চাই, বা বর্ডারে একটা কিছু হয়েছে, ওকে এই পাকিস্তান কেন, পাকিস্তান এবং চীনের ইন্ডিয়ার মধ্যে ডিজিএমএস লেভেলের হটলাইন আছে, রেগুলার কথা হয়। যখনই বর্ডারে একটা প্রবলেম হয়, ডিজিএমএস মানে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, ডিজিএমও বলে এটাকে, বুঝছেন? ওরা হটলাইনে যোগাযোগ আছে, পলিটিক্যাল সাইডে তো আছে, ফরেন সেক্রেটারির মধ্যে তো আছে। ডিজিএমও মানে পাকিস্তানের মেজর জেনারেল, ইন্ডিয়াতে লেফটেন্যান্ট জেনারেল, সাথে সাথে ফোন উঠায় যে এই তোমার বর্ডারে এখানে তোমার লোকজন গন্ডগোল করতেছে, কাশ্মীরে একটা সমস্যা হচ্ছে, সাথে তারা ফোন উঠায়। এটা চায়না আমেরিকার মধ্যে আছে, চায়না আমেরিকা এবং ইয়ের মধ্যে রাশিয়ার মধ্যে আছে, এটা এটা ট্রেডিশনাল। বাট এটাকে হয়তো অনেক মিলিটারি সিস্টেম তো অনেকে বুঝে না বাংলাদেশে, সমস্যা হচ্ছে এখানে।
আর ওই সময় তো একটা সমস্যা ছিলই। আমার ধারণা যে শেখ হাসিনাকে পাঠাবার জন্য একটা ব্যবস্থা করতে হলে তো কথা তো বলতেই হবে, কারোর সাথে হুম, না কারোর কথা তো বলতে হবে। তো উনি সেনাপ্রধানের সাথে তো কথা বলেছেন, উনাকে ওই হুম, বিদেশে পাঠাতে হবে, এটা কথা বলেছেন। এটা ইয়ের কিছু না, বাট আমি এতটুকু বলতে পারি, আপনারা সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে এনেন না। সেনাবাহিনী এবং সুপ্রিম কোর্ট এই দুটো জায়গাকে দয়া করে আলাদা করে রাখেন। এটাকে বলা হয় যে মিনস অফ লাস্ট রেজর্ট। এই দুটো যদি ধ্বংস হয়ে যায়, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট এবং সেনাবাহিনী, মানুষ ওখানে শেষ আশ্রয়স্থল বলে এটাকে। আপনারা এটাকে বিতর্কে আনেন না। আমরা ভুলভ্রান্তি করেছি তো অনেক, 16 বছর অনেক ভুলভ্রান্তি হয়েছে। অনেক জেনারেল রংলি প্রমোটেড হয়েছে, টাকা পয়সা বানাইছে, আমেরিকাতে ইয়ে ইয়ে বানাইছে, বাড়িঘর বানাইছে, বাড়ি ঘর অনেক বানাইছে। কিছু করেছে, টাকা খেয়েছে, উল্টো পলিটিক্যালি বেশি ইনভলভ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ইনভলভ হয়ে গেছে। দ্যাট ইজ ভেরি ব্যাড সাইন, ভেরি ভেরি ব্যাড সাইন, খুবই খারাপ কথা। আমি সেদিন বলতেছিলাম, হান্টিংটনের দুটো ফর্মুলা বলছেন, একটা হলো মিলিটারিকে সাবজেক্টিভ কন্ট্রোল করা যায়, আর একটা হলো অবজেক্টিভ কন্ট্রোল করা যায়। সাবজেক্টিভ হলো যে জেনারেলদেরকে বেশি করে টাকা খাওয়াই দেন, ব্যবসা বাণিজ্য দেন, ইউএন মিশনে পাঠায় দেন, বিদেশে পাঠায় দেন, ছেলে মেয়েদের লেখাপড়া ভালো অবস্থা করে দেন, করলে ওরা কন্ট্রোলে থাকবে। আর একটা হলো ওনাদেরকে ছেড়ে দেন, ওনাদের ট্রেনিং করতে দেন, প্রফেশনালিজম করতে দেন, ওটা হলো অবজেক্টিভ কন্ট্রোল। আমরা যদি আমাদের পলিটিক্যাল মাস্টার যদি আমাদেরকে অবজেক্টিভ কন্ট্রোল করে, সুন্দর হুম, চলবে। হুম, বাট সেটা তো আগের ইয়ে হাসিনা গভর্নমেন্ট যেটা করে নাই, ওটা সাবজেক্টিভ কন্ট্রোল করতে ছিল, দ্যাটস এ নেগেটিভ কন্ট্রোল। আর অবজেক্টিভ কন্ট্রোল হলো পজিটিভ কন্ট্রোল, আমাদের পজিটিভ কন্ট্রোল করতে হবে। আর আপনার পলিটিক্যাল মাস্টার যদি ঠিক না হয়, আপনি ঠিক করতে পারবেন না, সমাজকে ঠিক করতে পারবেন না, গভর্নমেন্টকে ঠিক করতে পারবেন না, ব্যুরোক্রেসি ঠিক করতে পারবেন না, আর্মিকে ঠিক করতে পারবেন না। বাট আর্মিকে ছেড়ে দেন, আর্মির একটা নিজস্ব কালচার আছে, আর্মির একটা নিজস্ব কালচার আছে, এবং এটাকে বিতর্কের মধ্যে আনবেন না, চেষ্টা করেন, আর্মিকে সাহায্য করেন। শোনেন, আমরা আর্মির সেনাপ্রধান হতে কি বলতে গিয়ে মেসেজ অন্যরকম হয়ে গেছে, বাট আমার ধারণা, আমি ওখানে ছিলাম, ওই মিটিং আমি ছিলাম, ওই রাওয়ার মিটিং আমি ছিলাম, আমি নিজে ছিলাম। আমার ধারণা ইজ ডিস্টার্ব যে আর্মিটা যদি 3 বছর, সাধারণত আমার দেখা গেছে আর্মি যদি 6 মাসের উপর থাকে না, ওই আর্মির ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়। একটা আর্মি যদি করাপ্ট হয়ে যায়, জেনারেল মঈন আহমেদের সময় আর্মি এভাবে নষ্ট হয়ে গেছিল, এবং সেটার ফল দেখলাম আমার বিডিআরে। বিডিআরে কিন্তু ওটার ফল পড়লো। এটা বুঝতে হুম, হবে, এটা একদম বুঝতে হবে। আপনার আর্মিকে এতদিন বাইরে রাখা ঠিক না। এটা ইউনূস সাহেবের প্রফেসর ইউনূস সাহেবের গভর্নমেন্টকে এটা বুঝতে হবে, মানে মাননীয় প্রধান উপদেষ্টার গভর্নমেন্টকে এটা বুঝতে হবে যে আর্মিকে এতদিন বাইরে রাখাটা ঠিক না। করিম সাহেব হোম সেক্রেটারিতে ছিলেন, ডিফেন্স মিনিস্ট্রিতে ছিলেন, সরি হোম মিনিস্ট্রিতে ছিলেন, ডিফেন্স মিনিস্ট্রিতে ছিলেন, উনি ফরেন এম্বাসিতে কাজ করেছেন। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। এগুলো এগুলো ছেলে খেলার ব্যাপার না। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটা হুম, দুর্ঘটনা ঘটে যাবে, তখন সামাল দিতে পারবেন না। কাজে আর্মিকে যতটুকু পারেন ছেড়ে দেন আস্তে আস্তে। আর্মি তো আলটিমেট, ইলেকশনের জন্য আর্মি লাগবেই, তখন পুরো আর্মি আসবে, তখন ইলেকশন কন্ডাক্ট করার জন্য পুরো আর্মি আসবে, আনসার আসবে, বিডিপি আসবে, ওই যে কোস্ট গার্ড আসবে, সবাই আসবে তখন, সবাই আসবে। ওয়াই নট এমার্জেন্সি? বাট আর্মিকে 1 মাস 2 মাস 3 মাস এর বেশি নিয়েন না। অলরেডি জি, 7 মাস 8 মাস অসংখ্য হয়ে গেছে। ধন্যবাদ স্যার। বাট এখন তো কিছু করার নাই। জি ধন্যবাদ, থ্যাংক ইউ।